আসসালামু আলাইকুম সবাইকে। তো পদার্থবিজ্ঞানের যে ফ্রি কোর্সটা নেওয়ার কথা ছিল সেটার প্রথম ক্লাস আজকে। আর প্রথম ক্লাসে আমরা তোমাদের যে সেকেন্ড চ্যাপ্টার আছে গতি, সেটা দিয়ে শুরু করার প্ল্যান করছি। আর ভাবছিলাম যে প্রথম চ্যাপ্টার দিয়ে শুরু করব, বাট প্রথম চ্যাপ্টারটা পরে নিব, সেকেন্ড চ্যাপ্টার আগে নিব। তো শুরু করার আগে বলে নেই যে কিভাবে আমি ফিজিক্সের চ্যাপ্টারগুলো পড়াবো। ফিজিক্সের ক্ষেত্রে তোমাদের যে মেইন বইটা আছে, তো কোনো একটা চ্যাপ্টার ধরলে সেই মেইন বইয়ের টপিক টু টপিক আগে আমরা শেষ করব। প্রত্যেকটা টপিকের একদম কনসেপ্ট বেসিক থেকে প্রো লেভেলে শেষ করার ট্রাই করব। এবং যখন কনসেপ্ট পড়াবো তখন আমরা খুব একটা ম্যাথ করব না, ম্যাথ যতটুকু বইয়ে আছে বা কিছুটা ম্যাথ করব। বাট যখন চ্যাপ্টার শেষ হয়ে যাবে তখন সেখানে আমরা এমসিকিউ এর জন্য আলাদা ভিডিওস, আলাদা পার্ট, আর সিকিউ এর জন্য আলাদা পার্ট, আলাদা ভিডিওস করে প্র্যাকটিস করে তারপর ওই চ্যাপ্টার শেষ করব। তো এইভাবে আমরা আর কি এই কোর্সটা রান করব। এক চ্যাপ্টার শেষ হয়ে আরেক চ্যাপ্টার, এভাবে করে আমরা চলতে থাকবো। তো চলো শুরু করা যাক। তো তোমাদের গতি চ্যাপ্টারে প্রথমেই যে টপিকটা আছে দেখো তোমাদের বইয়ে, সেটা হচ্ছে স্থিতি ও গতি। খুবই সিম্পল টপিক আর কি, যে স্থিতি ও গতি। খুবই সিম্পল একটা টপিক। এই টপিক নিয়ে আমি খুব একটা বেশি কিছু বলবো না। স্থিতি মানে তো তোমরা জানোই, স্থিতি মানে সময়ের সাপেক্ষে যদি কোনো একটা বস্তুর অবস্থান পরিবর্তন না হয়, মানে অবজেক্টটা যেখানে আছে সেখানেই আছে সবসময়, এটা স্থিতি। আর সময়ের সাপেক্ষে বস্তুর অবস্থান চেঞ্জ হইতেছে, মানে চলমান আছে, এটাকে গতি বলে। এখন এই যে অবস্থানের যে বিষয়টা, সেটা নিয়ে একটু বলি। আচ্ছা, এতক্ষণ যেটা বললাম যে ধরো একটা বস্তু আছে, এখানে বস্তুর কোনো অবস্থানের পরিবর্তন হয়নি, এটা এখানে আছে, এটা স্থিতি। বাট যদি একটা বস্তু এভাবে চলমান থাকে, সামনে চলতেছে, সামনে হোক যেদিকে হোক, সেটা গতি। আচ্ছা, তো এরপরে আমাদের যে টপিকটা আছে যে বিভিন্ন প্রকার গতি, বিভিন্ন প্রকার গতি, এই টপিকটা নিয়ে আমরা কথা বলবো এখন। বিভিন্ন প্রকার গতি, বিভিন্ন প্রকার গতি। তো দেখো, বিভিন্ন প্রকার গতির মধ্যে প্রথম যে গতিটা আছে সেটাকে বলতেছে সরল রৈখিক গতি। সরল রৈখিক গতি। তোমরা যারা যারা এই ভিডিওটা দেখতেছো, এটা মূলত যারা এসএসসি লেভেলের তাদের জন্য এই ভিডিওগুলো, তাদের ক্লাসের। যারা এই ভিডিওটা দেখতেছো তারা চাইলে মানে নোট করতে পারো আর কি, খাতা নিয়ে। আমি যেভাবে যেভাবে লিখি ওইভাবেই তুমি লিখতে পারো। এবং মানে আমি যে এক্সাম্পল দিব, যেভাবে লিখবো সেভাবে যদি তোমার খাতায় থাকে, তাহলে ওই কনসেপ্টটা তোমার মধ্যে কিন্তু সবসময় থাকবে। তুমি বাই চান্স ভুলে গেলে আবার ওই খাতা থেকে তুমি ওটা দেখতে পারবে, ঠিক আছে? তো শুধু দেখবা না, একটা খাতা বের করে আমি যেভাবে লিখি ওভাবে নোট করবা। তো দেখো, সরল রৈখিক গতি, এটাকে ইংলিশে বলে লিনিয়ার মোশন। এটা খুবই সিম্পল। ধরো কোনো একটা অবজেক্ট, সেটা একটা সরল রেখা বরাবর চলতেছে, এটাকেই সরল রৈখিক গতি বলে। ধরো এই মার্কারটা ধরো এভাবে চলতেছে, এটাকেই সরল রৈখিক গতি বলে। এখন ডাজেন্ট ম্যাটার যে মার্কারটা এভাবে চলবে নাকি এইভাবে চলবে নাকি এভাবে চলবে, কিন্তু জিনিসটা হইতে হবে সরল রৈখিক। এমন হওয়া যাবে না যে এরকম এরকম হওয়া যাবে না, তারপরে এরকম ঘোরা যাবে না, সরল রৈখিক হইতে হবে। এই ধরনের গতিকে বলে সরলরৈখিক গতি। এখন অবজেক্টটা কিরকম, কোন দিকে যাইতেছে এটা ম্যাটার না, জাস্ট যদি লিনিয়ার মোশন হয়, সরল রেখায় যায়, তাহলে সেটাকে সরলরৈখিক গতি বলে, ঠিক আছে? ওকে। তো এরপরে 2 নম্বরে আমাদের যে গতিটা আছে সেটা হইতেছে ঘূর্ণন গতি। ঘূর্ণন গতি। দেখো, ঘূর্ণন গতিও সিম্পল। এটাকে ইংলিশে বলে সার্কুলার মোশন। এটার কিছু এক্সাম্পল দিই, যেমন ধরো ওই যে ফ্যান ঘুরতেছে, এটা একটা ঘূর্ণন গতি। তারপরে ঘড়ির কাঁটা যে গোল গোল ঘুরে, এটা একটা ঘূর্ণন গতি, ঠিক আছে? তো এই গতির ক্ষেত্রে কোনো বস্তু যদি একটা সার্কুলার মোশনে, একটা বৃত্তাকার পথে যদি এরকম বারবার ঘুরতে থাকে, তাহলে এটাকে বলে ঘূর্ণন গতি। যেমন ফ্যান যেমন গোল গোল ঘুরে, এটা একটা ঘূর্ণন গতি, ঠিক আছে? তো কোনো বস্তু যদি বৃত্তাকার পথে ঘুরতে থাকে সেটাকেই ঘূর্ণন গতি বলে, সিম্পল। এরপরে আমাদের 3 নম্বরে আছে, দেখো 3 নম্বরে আছে চলন গতি।
চলন গতি, এটাকে ইংলিশে বলে ট্রান্সলেশনাল মোশন। তো এটা কি ধরনের গতি? দেখো এই গতিটা আমি আগে সংজ্ঞা বলার আগে এক্সাম্পল দিই, তাহলে ভালো বুঝতে পারবো। ধরো এই মার্কারটা দিয়ে খেয়াল করো, আমরা যখন নাকি সরল রৈখিক গতি পড়াইছি তখন বলছি যে মার্কারটা এরকম ভাবে একটা সরল রেখায় যাবে, ডাজেন্ট ম্যাটার মার্কারটা কোন ভাবে আসছে, সরল রেখা বরাবর যদি যায় তাহলে সেটাকে বলে কি সরল রৈখিক গতি। আর চলন গতিটা কি? দেখো চলন গতিটা হইতেছে যদি মার্কারটা ধরো তুমি আগে মার্কারকে একটা পজিশনে ফিক্স করবা, ধরো তুমি এই পজিশনে ফিক্স করবা বা এই পজিশন যেমনি মতো ফিক্স করো, ধরো আমি এমনি ফিক্স করলাম, এরপরে আমি এর অবস্থান মানে এর ডিরেকশন চেঞ্জ করতে পারবো না, এটা এমনি থাকবে, বাট এটাকে তুমি যেমনি মুভ করো এটা একটা চলন গতি। তো জিনিসটা আশা করি বুঝতে পারছো যে যদি কোনো একটা বস্তুর প্রতিটা পয়েন্ট একই দিকে চলতে থাকে তাহলে এটাকে বলে চলন গতি, ঠিক আছে? বাট যদি এরকম হয় যে এরকম যে আবার এরকম মানে তার ইয়েটা চেঞ্জ করছো, ডিরেকশনটা চেঞ্জ করছো, তখন এটা চলন গতি না। ওকে, তারপরে কি আছে? পর্যাবৃত্ত গতি। আচ্ছা দেখো, তো পর্যাবৃত্ত গতি এটাকে ইংলিশে বলে পিরিয়ডিক মোশন। এটাও আমি এক্সাম্পল দিয়ে সিম্পলি বোঝাই দিই। ধরো একটা অবজেক্ট আছে, এই অবজেক্টটা ধরো এইভাবে এখানে আসছে, তারপরে সে আবার একই দিক থেকে আবারও সে এখানে আসছে এবং এইভাবেই চলতেছে। এই ধরনের গতিকে বলে পর্যাবৃত্ত গতি। সিম্পলি বললে পর্যাবৃত্ত গতি হইতেছে যে একটি নির্দিষ্ট সময় পর পর যদি গতির পুনরাবৃত্তি হয়, নির্দিষ্ট সময় পর পর গতির কি হইতেছে পুনরাবৃত্তি হইতেছে, মানে একই দিক থেকে বারবার একই বিন্দু দিয়ে অতিক্রম করতেছে, এটাকে বলে পর্যাবৃত্ত গতি। এর আরো এক্সাম্পল আছে, যেমন ধরো এই যে ফ্যানের যে পাখা আছে, আঁকানো সুন্দর হলো না আর কি, আমি ভালো আঁকাইতে পারি না। তো দেখো এই যে ফ্যানের যে পাখা যে ঘুরে নির্দিষ্ট সময় পর পর একই পয়েন্ট দিয়ে ঘুরতেছে, এই ধরনের গতিকে বলে পর্যাবৃত্ত গতি। আবার যে পেন্ডুলাম আছে, বাসা বাড়িতে পেন্ডুলাম হয়তো অনেকে দেখছো যে বিভিন্ন ঘড়িতে থাকে আর কি পেন্ডুলাম গুলো, ওগুলো এইভাবে নির্দিষ্ট সময় পর পর একই পয়েন্ট দিয়ে যাওয়া আসা করতেছে। তারপরে দোলনা, এই সব গতিকে বলে পর্যাবৃত্ত গতি, ঠিক আছে? ওকে, আচ্ছা। তো এরপরে 5 নম্বরে আমাদের যে গতিটা আছে সেটা হচ্ছে সরল স্পন্দন গতি। সরল স্পন্দন গতি। আচ্ছা, তো সরল স্পন্দন গতিটা কি? সরল স্পন্দন গতি হইতেছে তোমার যে পর্যাবৃত্ত গতি আছে সেইটাই, বাট সেটার একটা কেস, সেটার একটা স্পেশাল কেস। যেমন ধরো আমরা বলছিলাম যে একটা অবজেক্ট যদি একটা বস্তু যদি এভাবে যে এরকম আবার এখানে আসে এবং বারবার যদি এভাবে এরকম ভাবে ঘুরতে থাকে তাহলে একে আমরা পর্যাবৃত্ত গতি বলি। বাট হোয়াট ইফ যদি এমন হয় যে বস্তুটা ধরো এখান থেকে ঘুরে এখানে আসছে অর্ধেক সময়, বাকি অর্ধেক সময় সে আবার উল্টা দিকে আবার এখানে আসলো, তারপরে আবার সে এখানে আসলো, আবার উল্টা দিকে এভাবে গেল, মানে কাইন্ড অফ যে আমাদের পেন্ডুলাম আছে না, পেন্ডুলাম তো এরকম যে অর্ধেক সময় এখান থেকে এখানে, বাকি অর্ধেক সময় এখান থেকে এখানে, এখান থেকে এখানে। তো যদি কোনো একটা পর্যাবৃত্ত গতির অর্ধেক সময় সে এক পাশ থেকে আরেক পাশে যাবে, বাকি অর্ধেক সময় আবার ওই পাশ থেকে আগের অবস্থানে যাবে, এরকম যদি হয়, ডাজেন্ট ম্যাটার যে পেন্ডুলামই হইতে হবে, সেটা যাই হোক যেরকম ভাবেই হোক, যদি অর্ধেক সময় এক পাশ থেকে আরেক পাশ আবার বাকি অর্ধেক সময় ওই পাশ থেকে আগের জায়গায়, এরকম ভাবে যদি চলতে থাকে এই ধরনের গতিকে বলে সরল স্পন্দন গতি। তো এখন তুমি চিন্তা করো যে সরল স্পন্দন গতির জন্য কি কি এক্সাম্পল হতে পারে। যেমন আমি একটা বললাম পেন্ডুলাম, তুমি চিন্তা করো কি হতে পারে, দোলনা হইতে পারে, ঠিক আছে? বাট যদি বলো ফ্যান কিন্তু সরল স্পন্দন গতি হবে না, কারণ ফ্যান অর্ধেক সময় এদিকে অর্ধেক সময় এদিকে এরকম হয় না, ফ্যান জাস্ট একই দিকে ঘুরতে থাকে, ঠিক আছে? তো এই জন্য ফ্যানের পাখা তারপরে ঘড়ির কাঁটা এগুলো সরল স্পন্দিত
স্পন্দন গতি না। তো আমরা এতক্ষণে 5টা গতি দেখলাম এবং তার কিছু এক্সাম্পল, রিয়েল লাইফ এক্সাম্পল দেখার চেষ্টা করছি। আশা করি বুঝতে পারতেছো। এরপরে আমাদের যে টপিকটা আছে, দেখো আমার ফার্স্ট ভিডিও, আমি জানি না আসলে কেমন পড়াইতেছি। দেখো এরপরে যে টপিকটা আছে স্কেলার ও ভেক্টর রাশি। স্কেলার ও ভেক্টর রাশি। আচ্ছা, স্কেলার ও ভেক্টর রাশি। স্কেলার ও ভেক্টর রাশি আমি বুঝাবো, তার আগে আমি একটু বলতে চাই যে রাশি কি। স্কেলার রাশি কি, ভেক্টর রাশি কি তুমি পড়বা, বাট তার আগে রাশি কি তাই যদি না জানো তাহলে তো সমস্যা। আচ্ছা, রাশি কি আমি একটু বলি। রাশি এক কথায় বলতে গেলে যাকে পরিমাপ করা যায় সেই রাশি। যেমন ধরো যদি বলি যে এই বোর্ডের দৈর্ঘ্য কত, প্রস্থ কত, এটা একটা পরিমাপ করা যায় এবং এর একটা ভ্যালু তুমি দিতে পারবা যে এর দৈর্ঘ্য হইতেছে 2 মিটার, ঠিক আছে, তো এই জন্য দৈর্ঘ্য একটা রাশি। আবার যদি বলি যে শরীরের তাপমাত্রা কত, সেটা একটা ভ্যালু দেওয়া যায় যে 37 বা 36 ডিগ্রি সেলসিয়াস, তো এই জন্য তাপমাত্রা একটা রাশি। তারপরে আয়তন, ত্বরণ, সরণ, বেগ যা আছে সব কিছুই এই জিনিসগুলো রাশি, কারণ এগুলোর একটা ভ্যালু দেওয়া যায়, একটা মান দেওয়া যায়, পরিমাপ করা যায়। বাট আমি যদি বলি যে দুঃখ বা কষ্ট বা আনন্দ, ভালোবাসা, বেদনা, এই যে জিনিসগুলো, এগুলো কি তুমি পরিমাপ করতে পারবে যে এগুলো আসলে কতটুকু, মানে কোনো একক দিয়ে পরিমাপ করতে পারবে না। যেভাবে আমরা এই বোর্ডের দৈর্ঘ্য প্রস্থ মাপছি, এভাবে দুঃখ কতখানি, কষ্ট কতখানি, ভালোবাসা কতখানি, এগুলা কখনোই পরিমাপ করা যায় না। যদি ফিউচারে এরকম কোনো কিছু আবিষ্কার হয়, কোনো একটা মেশিন বা কোনো প্রযুক্তি যার মাধ্যমে আমরা কষ্টকে বা আনন্দকে পরিমাপ করতে পারি, তখন এটা রাশি হয়ে যাবে। বাট আপাতত যেহেতু পরিমাপ করা যায় না, তাই ওগুলো রাশি না, যাকে পরিমাপ করা যায় সেই রাশি। ঠিক আছে? আচ্ছা, এখন রাশি তো বুঝলাম, রাশির মধ্যে স্কেলার কি আর ভেক্টর কি। আচ্ছা, তাহলে শুরুতে স্কেলার দিয়ে শুরু করি। স্কেলার, স্কেলার রাশি। আচ্ছা, তো স্কেলার রাশি কোন, স্কেলার রাশি দেখি আর স্কেলার রাশি কোনগুলো সেটা বলি। আগে আমি সিম্পলি বলে দিই যে রাশি তো আমি বলে দিছি, এখন স্কেলার রাশি কি আর ভেক্টর রাশি কি। স্কেলার রাশি হইতেছে যেসব রাশি প্রকাশ করতে কোনো দিক লাগে না, শুধু মান লাগে, তাদেরকে বলে স্কেলার রাশি। যাদেরকে প্রকাশ করতে মানও লাগে আবার দিকও লাগে, তাদেরকে বলে ভেক্টর রাশি। এখন তোমার মাথায় কোয়েশ্চেন আসতে পারে যে রাশি বুঝলাম পরিমাপ করা যায়, বাট রাশির মধ্যে দিক কই থেকে আসলো, দিক কেন এখানে ম্যাটার করতেছে। আচ্ছা, তো দেখো, যদি আমি তোমাকে বলি যে তোমার ভর কত, তুমি বলবা যে সিম্পলি 65 কেজি বা 70 কেজি যাই হোক, তা আমি কোয়েশ্চেন করতে পারবো না যে এই ভরটা কোন দিকে। তোমার যে তুমি বললা 65 কেজি ভর, 70 কেজি ভর, এটা কি পূর্ব দিকে না পশ্চিম দিকে, এরকম কোয়েশ্চেন আসবে না। তো যত এই ধরনের রাশি আছে যাদের মধ্যে তুমি দিক ঢুকাইতে পারবা না, যারা জাস্ট সিম্পলি একটা পরিমাপ, তাদেরকে বলে স্কেলার রাশি। ঠিক আছে? তো এরকম কি কি এক্সাম্পল দেওয়া যায় দেখো। যদি আমি বলি ভর, ভর, তারপরে দৈর্ঘ্য, দৈর্ঘ্যেরও তুমি দিক দিতে পারবে না। তারপরে আয়তন, তারপরে আর কি আছে, তাপমাত্রা, এই যে জিনিসগুলা, এগুলোর মধ্যে কখনো তুমি দিক ঢুকাইতে পারবে না। ঠিক আছে? এই জন্য এগুলো স্কেলার রাশি। যেমন ধরো ধরো বললা যে আমার অনেক জ্বর আসছে এবং আমার তাপমাত্রা হইতেছে 102 ডিগ্রি সেলসিয়াস। কেউ বলতে পারবে না যে তোর অনেক জ্বর আসছে 102 ডিগ্রি সেলসিয়াস, এটা কোন দিকে, এটা কি পূর্ব দিকে নাকি পশ্চিম দিকে, কেউ বলতে পারবে না। তো যেসব রাশির মধ্যে দিক ঢুকানো যায় না, যাদের মধ্যে দিক নাই, তাদেরকে বলে স্কেলার রাশি। এখন আসি ভেক্টর রাশিতে। ভেক্টর রাশি। আচ্ছা, তো ইতিমধ্যে হয়তো বুঝে গেছো যে ভেক্টর রাশিটা কি, যার মধ্যে দিক ঢুকানো যায় বা দিক আছে। ঠিক আছে? যেমন ধরো বেগের কথা যদি বলি, এতক্ষণ আমরা বলছি যে এইসব রাশির মধ্যে তুমি দিক ঢুকাইতে পারবা না, বলতে পারবা না যে ভর কোন দিকে, তাপমাত্রা কোন দিকে। বাট চিন্তা করো যে ধরো আমি গাড়ি চালাইতেছি বা তুমি গাড়ি চালাইতেছো, সেখানে তোমার 80 কিলোমিটার পার আওয়ারে গাড়ি চালাইতেছো,
তো সেখানে আমি চাইলে কোয়েশ্চেন করতেই পারি যে গাড়ি চালাইতেছিলি সেটা কোন দিকে, সেটা কি পূর্ব দিকে নাকি পশ্চিম দিকে, তার একটা দিক আছে। তো ওই যে যে রাশির মধ্যে দিক ঢুকানো যায়, যার মধ্যে দিক আছে অ্যাকচুয়ালি বা দিক ঢুকানো যায়, তাকে বলে স্কেলার রাশি। এমন যা কিছু হইতে পারে, যেমন ধরো স্মরণ হোক, এই সব রাশিগুলো হয়তো তুমি ফ্যামিলিয়ার না, তুমি জানো না, তুমি যদি একটা নতুন স্টুডেন্ট হও, 9-এর হও, হয়তো বা জানো না, বাট পড়তে পড়তে সব শিখে যাবা, সেটা কোনো ম্যাটার না। তো এই যে স্মরণ হোক, তারপরে ত্বরণ হোক, স্মরণ ত্বরণ বেগ, আর কি আছে, স্মরণ ত্বরণ বেগ, আর কি হইতে পারে, ভর বেগ হোক, বল হোক, ভর বেগ, বল, এই যে যতগুলো রাশি আছে, আরো আছে, আমি সব লিখিনি আর কি, কয়েকটা লিখছি। তো এই ধরনের রাশিগুলোকে স্কেলার ভেক্টর রাশি বলে, ঠিক আছে। আচ্ছা, পরেরটা হয়ে যাবে। আচ্ছা, তো এরপরে আমাদের যে টপিকটা আছে দেখো, সেটা হচ্ছে দূরত্ব ও সরণ। দূরত্ব ও সরণ, দূরত্ব ও সরণ। আচ্ছা, দূরত্ব ও সরণ আমি বুঝাই দেই সিম্পলি। ধরো এ পয়েন্টে তুমি আসছো, এ পয়েন্ট থেকে তুমি এইভাবে এইভাবে ধরো বি পয়েন্টে পৌঁছে গেলাম, এ পয়েন্ট থেকে এরকম একটা ওয়েতে তুমি বি পয়েন্টে পৌঁছে গেলাম। তো রিয়েল লাইফে কিন্তু এরকমই হয় যে ধরো আমাদের বাসা থেকে যখন আমরা ইউনিভার্সিটিতে বা তোমরা যখন স্কুলে যাও, তখন তোমরা এরকম একটা মানে পথে চলে যাও, ঠিক আছে। তো এই যে যে পথটা, যে পথে তুমি চলে গেলা, সেখানে তো একটা ডিস্টেন্স আছে, যেখান থেকে এখানে ধরো তোমার লেটস সে 3 কিলোমিটার, 3 কিলোমিটার তোমার যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটাকেই তোমার দূরত্ব বলে। বাট এখন কথা হলো সরণটা কি। সরণটা আমি যদি সিম্পলি বলি, যে আমরা তো সবাই এরকম ইমাজিন করি যে ধরো আমার বাসা এখানে, আমার স্কুল এখানে, তো আমি এরকম ভাবে একটা আঁকাবাঁকা পথে, মানে রাস্তা যেভাবে আছে আমি ওইভাবেই স্কুলে চলে গেছি। বাট আমরা সবাই এটা উইশ করি, আমরা ইমাজিন করি যদি রাস্তাটা এমন না হয় একদম সোজা হয়ে যেত, যে দেয়াল টেয়াল ভেদ করে একদম সোজা যদি স্কুলে যাওয়া যাইতো বা ইউনিভার্সিটিতে যাওয়া যাইতো, তাহলে আমাদের অনেক সময় সেভ হইতো। তো এই যে একদম সোজা যে পথটা, যে পথে কোনো আঁকাবাঁকা ইয়া নয় আর কি, তো এইটাকেই, এই যে দুইটা পয়েন্টের ডিসপ্লেসমেন্ট, এটাকেই আর কি সরণ বলে, ঠিক আছে। তো ধরো এখানে যদি তোমার দূরত্ব হয় 3 কিলোমিটার, সরণ হইতেছে ধরে নাও যে 2 কিলোমিটার, তাহলে এ পয়েন্ট থেকে বি পয়েন্টের জন্য যে দূরত্বটা সেটা 3 কিলোমিটার, আর সরণ হইতেছে 2 কিলোমিটার। তাহলে সরণটা কি, সরণটা হইতেছে দুইটা পয়েন্টের মধ্যে যে ন্যূনতম দূরত্ব, সেটাকে সরণ বলে। এখন তোমার এই দূরত্ব, এইটা একটা কিন্তু স্কেলার রাশি, সরণ এটা একটা ভেক্টর রাশি। কেন দেখো, তুমি যখন নাকি দূরত্বর বিষয়টা আনছো, দূরত্বের জন্য তুমি কি কোনো দিক আনতে পারবা? কোন দিকে আসলে দূরত্বটা কি এই দিকে নাকি এই দিকে, এর কোনো দিক নাই। দূরত্ব জাস্ট একটা মানে পরিমাপ, একটা রাশি। বাট সরণ এই পয়েন্ট থেকে বি পয়েন্টে গেছে, এই চাইলে আমি একটা দিক দিতে পারি, যে ধরো পশ্চিম দিকে বা পূর্ব দিকে বা উত্তর দিকে। তো যেহেতু সরণের মধ্যে একটা দিক দেওয়া যায়, সরণের মধ্যে একটা দিক আনা যায়, এই জন্য সরণ হইতেছে ভেক্টর রাশি, আর দূরত্ব স্কেলার রাশি। আচ্ছা, তো দূরত্ব ও সরণ এদের এককটা আমি একটু বলে দিই। একক দেখো, দূরত্ব হোক বা সরণ হোক, দূরত্ব হোক বা সরণ হোক, বোথ দ্য কেস এদের একক কিন্তু মিটার, ঠিক আছে। কারণ মানে মিটার হোক কিলোমিটার, মানে এর আসলে লেন্থ, মিটার কিলোমিটার বা সেন্টিমিটার, ঠিক আছে। তো এদের একক এগুলো। আচ্ছা, নেক্সট টপিক। দেখো নেক্সট টপিক হচ্ছে দ্রুতি ও বেগ। দ্রুতি ও
বেগ, দ্রুতি ও বেগ। দেখো দ্রুতি আর বেগ একই জিনিস, বাট দ্রুতিতে দিক নাই, যেমন সরণ আর তুমি দূরত্ব সরণ দেখছো, দূরত্ব সরণ একই, মানে তাদের একক সবকিছু একই, বাট সরণের ক্ষেত্রে তুমি দিক পাইছিলা আর দূরত্বের ক্ষেত্রে কোনো দিক পাও না। এই দুইজন আসলে একই জিনিস, বাট একজনের দিক নাই আর একজনের দিক আছে, এটুকুই পার্থক্য। ধরো তুমি গাড়ি চালাইতেছো, তোমার একটা বেগ আছে, মানে একটা ইয়ে আছে যে 80 কিলোমিটার/আওয়ার বা 60 কিলোমিটার/আওয়ারে আমি গাড়ি চালাইতেছি। এখন আমি যদি দিক চিন্তা করি যে আমি এই দিকে যাইতেছিলাম বা ওই দিকে, পূর্ব বা পশ্চিম বা যেটাই হোক, যদি দিক চিন্তা করি তাহলে ওইটাকে আমরা বেগ বলবো। আর যদি দিক চিন্তা না করি, যে কোনো দিক নাই, আমি জাস্ট কত কিলোমিটার/আওয়ার বা কত মিটার/সেকেন্ড সেটা মেজার করছি, ওইটাকে দ্রুতি বলে। ঠিক আছে, ইজি জিনিস। এখন এদের একক কি হবে দেখো, তাহলে দ্রুতি বা বেগটা হইতেছে, এদের সংজ্ঞাটাও দেওয়া দরকার। দ্রুতি হইতেছে তোমার সময়ের সাথে অবস্থানের পরিবর্তন, আর বেগটা হইতেছে একটি নির্দিষ্ট দিকে সময়ের সাথে অবস্থানের পরিবর্তন। ঠিক আছে, ধরো তুমি এই পয়েন্টে ছিলা, এটা এ পয়েন্ট, এবং ধরো এই তুমি এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, মানে একটা অবজেক্ট এ পয়েন্ট থেকে বি পয়েন্টে চলে গেছে। ঠিক আছে, এ পয়েন্ট থেকে বি পয়েন্টে চলে গেছে, ধরো এখান থেকে এখানে ডিস্টেন্সটা আচ্ছা। তো যেটা বলতেছিলাম যে একটা অবজেক্ট ধরো এ পয়েন্ট থেকে বি পয়েন্টে চলে গেছে, এবং ধরো সে 100 মিটার পথ অতিক্রম করছে, মানে এখান থেকে এখানে যে ডিস্টেন্সটা সেটা 100 মিটার, এবং ধরো সময় লাগছে লেটস সে 20 সেকেন্ড। তাহলে এক্ষেত্রে দ্রুতি বা বেগ, ভেলোসিটি, বেগের ক্ষেত্রে আমরা ভেলোসিটি বলি, ধরো যদি ভি দিয়ে প্রকাশ করি, ভি ইকুয়াল টু কি হবে, উপরে আমরা যেহেতু এটা সময়ের সাপেক্ষে অবস্থানের পরিবর্তন, তাহলে নিচে সময় দিব, আর উপরে আমরা এর যে দূরত্ব সেটা দিব। এখন যদি ভাগ করে দেই তাহলে কিন্তু 1 সেকেন্ডে কত মিটার যায় সেটা বের হয়ে গেল, যে 5 মিটার 1 সেকেন্ডে যায়। এটাকে এই সেকেন্ডটাকে উপরে উঠাই নিলে কি হবে, 5 মিটার সেকেন্ড ইনভার্স 1। তো এটা হচ্ছে বেগ, আর এই যে বেগের এককটা দেখো মিটার/সেকেন্ড, এটাই ভাবে আসছে। বেগের যে এককটা মিটার/সেকেন্ড, এটা তোমার এই যে সরণ ভাগ সময়, মিটার ডিভাইডেড বাই সেকেন্ড, মিটার/সেকেন্ড, এভাবে আসছে আর কি। তো একদম ইজি জিনিস, সিম্পল জিনিস। যখন নাকি প্র্যাকটিসে যাব তখন অনেক কেস দেখতে পাবো, অনেক ধরনের সিচুয়েশন, তখন আসলে এগুলার রিয়েল যে মজাটা সেটা আর কি পাবা। এখন তো জাস্ট কনসেপ্ট। ওকে, তো এরপরে নেক্সট আমাদের যে টপিকটা আছে সেটা হচ্ছে ত্বরণ। ত্বরণ এটাকে ইংরেজিতে বলে অ্যাক্সেলারেশন। ত্বরণটা কি আমি একটু বলি। ত্বরণ হইতেছে সিম্পলি বললে যে সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তন, এটাকে ত্বরণ বলে। বাট আমি যদি এক্সাম্পল দিয়ে বলি তাহলে হয়তো ভালো বুঝতে পারবা। ধরো একটা অবজেক্ট আছে বা একটা গাড়ি আছে, ধরো একটা গাড়ি, ধরো একটা গাড়ি আছে, এবং গাড়িটা ধরো ধরো এটা হচ্ছে এ পয়েন্ট, এ পয়েন্ট থেকে বি পয়েন্টে আসছে, বি পয়েন্ট থেকে সি পয়েন্টে আসছে, সি পয়েন্ট থেকে ডি পয়েন্টে আসছে,
তারপরে ডি থেকে ই এই পর্যন্ত ধরো সে আসছে, এখানে গাড়িটা ধরো আসছে, মানে চলতেছে গাড়িটা আর কি। ওকে, আচ্ছা, তো ধরো প্রত্যেকটা পয়েন্টের মধ্যে যে সময়ের পার্থক্য সেটা ছিল 1 সেকেন্ড, মানে ধরো এ থেকে বি তে গেছিল 1 সেকেন্ডে, বি থেকে সি তে গেছে 1 সেকেন্ডে, সি থেকে ডি তে গেছে 1 সেকেন্ডে, ডি থেকে ই তে গেছে 1 সেকেন্ডে, এরকম। আচ্ছা, তো এবার ধরো যে এ অবস্থানে এই গাড়িটা ধরো স্থির ছিল, মানে তার বেগ ছিল 0 মিটার পার সেকেন্ড বা 0 কিলোমিটার পার আওয়ার তার বেগ ছিল। যখন সে বি পয়েন্টে গেল, ধরে নাও তার বেগ হয়ে গেছে 2 মিটার পার সেকেন্ড। আবার ধরো যখন সে সি পয়েন্টে গেছে, তখন তার বেগ হয়ে গেছে 4 মিটার পার সেকেন্ড। এভাবে 6 মিটার পার সেকেন্ড, 8 মিটার পার সেকেন্ড, ধরো এরকম এরকম হয়েছে। তো এখন এখানে একটা জিনিস খেয়াল করতেছো কিনা আমি জানি না, দেখো যে প্রত্যেক ক্ষেত্রে প্রত্যেক পয়েন্টের মধ্যে যে বেগের যে ডিফারেন্সটা সেটা কত। এখান থেকে এইটুকের ডিফারেন্স হলো 2, এখান থেকে এইটুকের ডিফারেন্স হলো 2, এখান থেকে এইটুকের ডিফারেন্স হলো 2, এটাও 2, এবং সময়ের ডিফারেন্সটা কত, 1 সেকেন্ড। তাহলে আমরা বলতে পারি যে এই গাড়িটা প্রতি সেকেন্ডে তার বেগ 2 মিটার পার সেকেন্ড করে বাড়াইতেছে, প্রতি সেকেন্ডে তার বেগটা 2 মিটার পার সেকেন্ড করে বাড়াইতেছে। তাহলে তার ত্বরণটা আসলে কি হইতেছে, দেখো ত্বরণটা তাহলে 2 মিটার পার সেকেন্ড হইতেছে, কারণ 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার হইতেছে, কারণ প্রতি সেকেন্ডে তার বেগ 2 মিটার পার সেকেন্ড করে বাড়তেছে। তাহলে ত্বরণ হলো এটাই, যে নির্দিষ্ট সময়ে 1 সেকেন্ডে কোন একটা বস্তুর বেগ কতখানি বাড়তেছে। যদি প্রতি সেকেন্ডে 10 করে বাড়ে তাহলে ত্বরণ 10, প্রতি সেকেন্ডে যদি 5 করে বাড়ে ত্বরণ 5, যা বাড়বে এটাই ত্বরণ, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই কেসে তার ত্বরণটা কত, ত্বরণটা হলো 2। এই 2টা কেমনে আসছে দেখো, ত্বরণকে আমরা এ দিয়ে প্রকাশ করি, এ ইকুয়াল টু, আচ্ছা এখানে দেখো ধরো ই পয়েন্টে তার বেগটা কত ছিল, 8, এ পয়েন্টে বেগটা কত ছিল, 0। তাহলে আমরা 8 থেকে যদি 0 বিয়োগ করি, তারপরে ভাগ করব সময় কত আছে, 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড, ধরো 4 দিয়ে আমি কি করে দিলাম, ভাগ করে দিলাম। হ্যাঁ, এটা ধরো মিটার পার সেকেন্ড, মানে 8 মাইনাস 0, যেহেতু একক মিটার পার সেকেন্ড লিখছি, আর যেহেতু 4 সেকেন্ডে গেছে তাই 4 সেকেন্ড লিখছি। এখন এটা হিসাব করলে কত আসবে দেখো তো, হিসাব করলে আসবে, এই পাশে লিখি, হিসাব করলে আসবে 8/4 ইকুয়াল টু 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমরা প্রথমেই দেখলাম যে এই গাড়ির ত্বরণ ছিল 2 এবং 2টা আসছে এইভাবে। তাহলে এইটা এক্স্যাক্টলি কি, 8টা লিখছি, 8টা কি, 8টা কিন্তু এই পয়েন্টের শেষ বেগ ভি, আর 0 যে লিখছি 0টা কি, 0 হলো এই পয়েন্টে আদি বেগ, যেটা ছিল 0, মানে ইউ, ভি মাইনাস ইউ। আদি বেগকে আমরা ইউ বলি আর শেষ বেগকে ভি বলি। আর নিচে কি লিখছি, নিচে লিখছি যে কতটুকু সময় লাগছে, 4 সেকেন্ড। তাহলে সময়কে আমরা যদি বলি টি, এভাবে আসলে বেগের সূত্রটা আসছে, মানে সরি এভাবেই ত্বরণের সূত্রটা আসছে। মানে আমরা যে ত্বরণটা বের করলাম সেটা কিন্তু আমরা অজান্তেই এই যে সূত্রটা, এই যে ফর্মুলাটা, এই ফর্মুলা ইউজ করে কিন্তু বের করলাম। তাহলে আমরা বলবো যে ত্বরণের ফর্মুলা a ইকুয়াল টু v মাইনাস u বাই t, ঠিক আছে। আচ্ছা, তো এতক্ষণ আমরা দূরত্ব, সরণ, দ্রুতি, বেগ, ত্বরণ এই কয়টা রাশি নিয়ে কথা বলছি। এখন এগুলোর একক ও মাত্রা নিয়ে একটু কথা বলি, ঠিক আছে। আচ্ছা, একক, তো এককের ক্ষেত্রে আমি কয়েকটা জিনিস লিখবো না, বাট বলি, এগুলা প্রথম অধ্যায়ের পড়া, তোমরা হয়তো প্রথম অধ্যায়ে মানে যারা পড়ছো তারা জানো যে যে ভরের একক কেজি, দৈর্ঘ্যের একক যে মিটার, দূরত্বের একক মিটার, এগুলো তোমরা পড়ে আসছো, তো এগুলো আমি আর লিখবো না। আচ্ছা, আমি সরাসরি চলে যাই। দেখো ধরো এদিকে আমরা লিখলাম যে একক, এদিকে লিখি মাত্রা, মাত্রাও একটা বিষয়, মাত্রাও আমাদেরকে পড়তে হবে। আর এদিকে ধরো লিখি যে রাশি। আচ্ছা, তো এক নম্বরে আমরা লিখি যে ধরো দূরত্ব বা সরণ। দূরত্ব সরণ একই জিনিস, শুধু
দিকের পার্থক্য, দূরত্ব বা সরণ। তো দেখো দূরত্ব বা সরণ আমরা কি দিয়ে প্রকাশ করি, যে এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে গেছে এত মিটার এত কিলোমিটার, তার মানে এটা একটা লেন্থ, এটাকে আমরা মিটার দিয়ে প্রকাশ করতে পারি না। তো এটার যে এসআই একক, ইন্টারন্যাশনাল একক, সেটাকে আমরা মিটার বলি, মিটার দিয়ে প্রকাশ করি। এবং মাত্রা কি, দেখো মাত্রা হইতেছে, মাত্রা তোমরা অনেক জায়গায় পড়ছো অনেকে, তো মাত্রাটা আসলে কি বা কেন আসছে এটা আমি একটু বলে দিই। মাত্রাটা হইতেছে তোমার যে কোনো একটা রাশির যে এককটা, সেটাকে যে তার মৌলিক যে এককগুলো আছে, ভর, দৈর্ঘ্য, সময়, মানে MLT, ম্যাস, লেন্থ, টাইম, এই তিনটা রাশির মধ্যে নিয়ে আসা, এটাই হলো মাত্রার উদ্দেশ্য। মানে সবকিছুকে MLTর মধ্যে নিয়ে আসা ট্রাই করে হলো মাত্রা। আরও আছে যেমন থেটা আছে, MLT, থেটা, এরকম কয়েকটা জিনিস আছে, বাট মূলত MLT এখানেই সব রাশিকে নিয়ে আসা ট্রাই করে, এটাই হলো মাত্রা। তো দেখো যখন দূরত্ব বা সরণ, তখন আমরা একক দিছি মিটার, এবং এটা একটা কি, এটা একটা লেন্থ, এই জন্য আমরা এটার যে মাত্রা সেটাকে বলি L, লেন্থ। ওকে, তারপরে দেখো 2 নম্বরে দ্রুতি বা বেগ। আচ্ছা আমরা একটু এর আগে ভরটাও লিখে দিই তাহলে সুবিধা হবে। ধরো 2 নম্বরে লিখছি যে ভর, ভরের একক কি, এসআই একক আমরা কেজি দিয়ে প্রকাশ করি, এবং এর মাত্রা কি, ভর হইতেছে, ভর ইংলিশ ম্যাস, এজন্য এর মাত্রাটা আমরা এম দিয়ে প্রকাশ করি। এরপরে দেখো 3 নম্বর হইতেছে, ধরো বেগ বা দ্রুতি দেই, দ্রুতি বা ধরো বেগ, দ্রুতি বা বেগ। আচ্ছা দ্রুতি বা বেগ এর একক কি, এর একক, আচ্ছা দ্রুতি বা বেগটা কি, সময়ের সাপেক্ষে অবস্থানের পরিবর্তন, মানে উপরে অবস্থানের পরিবর্তন সরণ, নিচে সময়, তাহলে উপরে মিটার, নিচে সেকেন্ড, এটাই তো। বাট এই সেকেন্ডটাকে যদি উপরে নিয়ে যেতে চাই তাহলে কি বলবো, মিটার পার সেকেন্ড। এখন মাত্রা কি, দেখো যে কোনো এককের, যে কোনো রাশির যখন তুমি মাত্রায় যাবা তখন মনে রাখবা যে একক থেকে যদি চলে যাও তাহলে অনেক সুবিধা হয়। মানে আমি যখন যাইতাম একক থেকে চলে যেতাম আর কি, তো একক থেকে মাত্রাতে যাব। দেখো এর এককের মধ্যে প্রথমে কি আছে, মিটার, মিটার কি, লেন্থ, লেন্থ, তাহলে এল লিখবো। এবং তারপরে আছে পার সেকেন্ড, পার সেকেন্ডের মধ্যে আছে সেকেন্ড, সেকেন্ডটা কি, সেকেন্ড একটা টাইম, তাহলে লিখবো টি। বাট উপরে যেহেতু -1 আছে, আমরা টি এর মাথায় একটা -1 দিব, এল টি ইনভার্স 1, এটা হইতেছে তোমার দ্রুতি বা বেগের মাত্রা, ঠিক আছে। তারপরে যদি বলি ত্বরণ, দেখো ত্বরণের একক কি, ত্বরণ হইতেছে সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তন, মানে উপরে থাকবে বেগ, বেগের একক কি, ms ইনভার্স 1, আর নিচে থাকবে সময়ের একক সেকেন্ড, এরকম। তো এই এসটা যদি উপরে নিয়ে যাও তাহলে আবার আরেকটা এস ইনভার্স 1, দুইটা এস ইনভার্স 1 মিলে কি হবে, এস ইনভার্স 2। এই জন্য ত্বরণের যে এককটা সেটা হলো মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন তুমি মাত্রাতে চলে যাও, এখন আমি আশা করি যে তুমি নিজেই এটার মাত্রা লিখতে পারবা, যেভাবে আমি বেগ লিখছি সেভাবেই ত্বরণ লিখবো। দেখো মিটারের জন্য আসবে এল, আর সেকেন্ডের জন্য আসবে টি, বাট টি এর মাথায় -2 আছে, তাই এখানে আমরা -2 দিয়ে দিব, এই। তো এই হলো দূরত্ব, ভর, দ্রুতি, বেগ, ত্বরণের একক মাত্রা।